নমস্কার বন্ধুরা। সব শত্রুই প্রতিপক্ষ, কিন্তু সব প্রতিপক্ষ শত্রু না। যুদ্ধে প্রতিপক্ষ মানেই শত্রু। আমাদের জীবনের প্রতি পদে থাকে প্রতিপক্ষ। মানুষ কখনো নিজেই তার প্রতিপক্ষ। ঐতিহাসিকভাবেই মানুষের জীবন ও সমাজ দ্বন্দ্ববহুল। প্রতিপক্ষ থাকে বলেই দ্বন্দ্ব, কিংবা দ্বন্দ্ব আছে বলেই প্রতিপক্ষ অস্তিত্বশীল। এমন প্রতিপক্ষের মধ্যে যে সম্পর্ক থাকে সেটি কখনো বৈরিতার, কখনো বন্ধুত্বের। প্রতিপক্ষের এই দ্বন্দ্ব সংঘাত সবসময় অনিবার্য নয়। সংঘাত তখনই ঘটে যখন প্রতিপক্ষ শত্রুপক্ষে পরিণত হয়। প্রতিপক্ষের যে পারস্পরিক বিরোধিতায় শত্রুতা বা ঘৃণার অস্তিত্ব থাকে না, সেখানে দুই প্রতিপক্ষ থাকতে পারে শান্তিপূর্ণ সহাবস্থানে। পরিবারের মধ্যে যেমন স্বামী ও স্ত্রী, পিতা ও পুত্র, ভাই ও বোন, কিংবা প্রকৃতির মধ্যে যেমন আলো ও অন্ধকার। এই প্রতিপক্ষ যেন সহযোগী কিংবা পরস্পরের পরিপূরক, তাই না? প্রকৃতির দিকে গভীরভাবে তাকালে প্রতিপক্ষের অবস্থান ও অনিবার্যতা নির্ণয় করা সহজ হয়। বিষয়টিকে সহজ করে দিয়েছেন নিউটন, এই বলে যে প্রতিটি ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কিংবা অন্যভাবে ভাবলে কঠিনই করে দিয়েছেন, কারণ প্রকৃতির এই নিয়ম অধিকাংশ ক্ষেত্রে বিমূর্ত। বিপরীত প্রতিক্রিয়ার এই বিমূর্ত রূপ সবসময় দৃষ্টিগ্রাহ্য নয়। প্রতিপক্ষের সংঘাতের মধ্যেই কেবল দৃষ্টিগ্রাহ্য হয় দ্বন্দ্ব। প্রকৃতির নিয়মে নিউটনেরও প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে। তার প্রতিপক্ষ দাবি করেছে যে সমান ও বিপরীত প্রতিক্রিয়ার বিষয়টি সবসময় সঠিক নয়। বস্তুর ভর, আকার ও ওজন ভেদে এই প্রতিক্রিয়া সমান, কম বা বেশিও হতে পারে। তবে এক্ষেত্রে প্রতিপক্ষ জয়লাভ করেনি, কারণ এই পক্ষটি অতি দুর্বল। প্রতিপক্ষের মধ্যে সাধারণ যে সম্পর্ক বিরাজ করে সেটি দ্বন্দ্বের, অন্য অর্থে প্রতিদ্বন্দ্বিতার, কখনো ক্ষেত্র বিশেষে শত্রুতার। পক্ষের সঙ্গে অতি বা প্রীতি উপসর্গ যোগ হলে পক্ষ হয়ে যায় বিরোধী। বিরোধী পক্ষ বলতে সবসময় শত্রুপক্ষ বোঝায় না। শব্দটির ইংরেজি প্রতিশব্দ অ্যাগনিজম। শব্দটির উৎপত্তি অ্যাগন, যে গ্রিক থেকে। তার একটি অর্থ লড়াই হলেও অ্যাগনিজম বলতে বোঝায় কোনো রাজনৈতিক বা সামাজিক তত্ত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে সুস্থ বিতর্ক বা বিরোধিতা। এই বিরোধিতায় থাকে প্রতিপক্ষের মধ্যে গভীর পারস্পরিক সমান বোধ। গ্রিক শব্দটির অন্তর্নিহিত অর্থে শব্দটি নিয়ে জয় জয়কার বা জয় পরাজয় নির্বিশেষে মূলত খেলাধুলার প্রতিযোগিতাকেই বোঝানো হতো। প্রতিযোগিতার বিষয়টি মুখ্য বিধায় এখানে প্রতিপক্ষের ভূমিকা প্রধান, কারণ প্রতিপক্ষ ছাড়া কোনো লড়াই ঘটতে পারে না। দুর্বল বা অযোগ্য প্রতিপক্ষের সাথে প্রতিদ্বন্দ্বিতায় যেমন সুস্থতা থাকে না, বিজয়ীরও থাকে না যথার্থ সম্মান। প্রকৃতির মধ্যে যে দান্দিকতা আছে তার সাক্ষ্য দেওয়ার জন্য আমরা ফ্রেডরিক অ্যাঞ্জেলসের শরণাপন্ন হতে পারি। তার মতে দান্দিকতা এমন বা যখন বিষয়মুখী বা বস্তুগত, সেটা প্রকৃতির সর্বত্র অস্তিত্বশীল। আর আত্মমুখ বা মনোগত দান্দিকতা হচ্ছে বিপরীত চিন্তাধারা, যা সর্বত্র নিজেকে আরোপ করে এবং নিজেদের মধ্যে নিরন্তর সংঘাতের মধ্যে দিয়ে একে অন্যের মধ্যে বিলুপ্ত হয়ে যায় কিংবা সৃষ্টি করে নতুন কিছু। এভাবেই নির্ধারিত হয় প্রকৃতির জীবন। বিবর্তনের ধারায় ইতিবাচক নেতিবাচক
দুই প্রতিপক্ষের অনিবার্যতার উপর গুরুত্বারোপ করে দেখিয়েছেন বংশগতিকে কেউ দেখেন ইতিবাচক হিসাবে, আবার প্রকৃতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার প্রতিক্রিয়া তথা অভিযোজনকে ভাবতে পারেন নেতিবাচক হিসাবে। বংশগতভাবে পাওয়া সবকিছুকে নিরন্তর ধ্বংস করে ফেলা বা ধ্বংস করে চলা, এই অভিযোজনকেই অন্য পক্ষে সৃষ্টিশীল, সক্রিয় ও ইতিবাচক ক্রিয়া হিসাবে গণ্য করতে পারে। এই পক্ষ বংশগতিকে প্রতিরোধী, নেতিবাচক বলে মনে করে। তাই প্রতিপক্ষের মধ্যে ক্রমাগত দ্বন্দ্বের ফলে যে অবস্থার পরিবর্তন ঘটে, সেই অবস্থা সংঘাতহীন থাকে বটে, কিন্তু দ্বন্দ্বহীন থাকে না, কারণ পক্ষগুলো সদা পরিবর্তনশীল। ফলে প্রতিপক্ষের অবস্থানগত পরিবর্তনও প্রকৃতির নিয়মের আয়ত্তাধীন। পৃথিবীর বহু দেশে শাসিত পক্ষ কালক্রমে পরিণত হয়েছে শাসক পক্ষে। দক্ষিণ আফ্রিকায় শাসিত কালো মানুষের উদাহরণই এই পরিবর্তনশীলতার প্রকৃষ্ট উদাহরণ হতে পারে। প্রতিপক্ষ যদি শত্রুতে পরিণত না হয়, তাহলে পরস্পরকে পরাজিত করে নিজেকে কিংবা নিজের মতবাদকে প্রতিষ্ঠা করাই থাকে উভয় পক্ষের মূল লক্ষ্য। শত্রুতে পরিণত হলে প্রতিপক্ষকে ধ্বংস করাই হয় অভীষ্ট। প্রতিপক্ষের সঙ্গে সম্মানজনক সমঝোতা হতে পারে, অবসান হতে পারে বিরোধের, কিন্তু প্রতিপক্ষের সঙ্গে সমঝোতা নয়, সন্ধি হতে পারে। পৃথিবীর ইতিহাসে এরকম অজস্র উদাহরণ আছে। তাই আমরা এটি বুঝতে পারি যে জীবনে প্রতিপক্ষের অস্তিত্বকে অস্বীকার নয়, তার সাথে সহাবস্থানই প্রকৃতির ধর্ম। তাকে নির্মূল করার পরিকল্পনাও অবাস্তব, যতক্ষণ না সেই প্রতিপক্ষ প্রবল এবং শত্রুভাবাপন্ন হয়ে ওঠে। রবীন্দ্রনাথ সমাজের ধনী ও নির্ধন দুই প্রতিপক্ষ সম্পর্কে রাশিয়ার চিঠিতে লেখেন, আজ পৃথিবীতে যে যুগান্তকারী দ্বন্দ্বের সূচনা হয়েছে, সে ভিন্ন ভিন্ন মহাজাতির মধ্যে নয়, মানুষের এই দুই বিভাগের মধ্যে শোষিতা এবং শাসিত, এবং শোষিতা এবং শুষ্ক, এই দুই প্রতিপক্ষের মধ্যকার লড়াইয়ের অনিবার্যতা উপলব্ধি করে তিনি আরও লেখেন, ইউরোপে অন্য সকল দেশেরই সাধনা ব্যক্তির লাভকে, ব্যক্তির ভোগকে নিয়ে। তারাই মন্থন আলোড়ন খুবই প্রচণ্ড, আর পৌরাণিক সমুদ্র মন্থনের মতনই তার থেকে বিষ এবং সুধা দুই উঠছে, কিন্তু সুধার ভাগ কেবল একদলই পাচ্ছে, অধিকাংশ পাচ্ছে না। এই নিয়ে অসুখ এবং অশান্তির সীমা নেই। সবাই মেনে নিয়েছিলেন এইটাই অনিবার্য, বলেছিলেন মানব প্রকৃতির মধ্যেই লোভ আছে এবং লোভের কাজই হচ্ছে ভোগের মধ্যে অসমান ভাগ করে দেওয়া। অতএব প্রতিযোগিতা চলবে এবং লড়াইয়ের জন্যে সর্বদা প্রস্তুত থাকা চাই। মানুষের জীবনে ও প্রকৃতিতে, সমাজে ও সংসারে প্রতিপক্ষ সদা অস্তিত্বশীল। তাকে অস্বীকার করা প্রকৃতি বিরুদ্ধ এবং অসম্ভব। সুতরাং প্রতিপক্ষের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানই জীবনের শ্রেয়তর পথ। হিংসা বিদীর্ণ বিশ্বে প্রতিপক্ষ টিকে থাকবে যেমন থাকে আলোর রহস্যময়ী সহধরার মতো সেই অন্ধকার। সমাজ ব্যবস্থার মধ্যে নানান বৈপরীত্য এবং দ্বন্দ্বের কারণে মানুষের মধ্যকার ক্রমবিস্তৃত বিচ্ছিন্নতায় এখন এক প্রবল প্রতিপক্ষ। সেটি ছড়িয়ে আছে বিশ্ব মঞ্চে, দেশে দেশে, জাতিতে জাতিতে। তাই সহাবস্থানই বোধহয় বিনাশের হাত এড়াবার প্রকৃষ্ট প্রক্রিয়া। তাই তবে এটা থেকে অব্যাহতি পাওয়াও সম্ভব নয়।
ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।